একটা সন্তান জন্ম হওয়ার পরেই বাতাসে ভাসতে থাকে। তার শরীরে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। সবসময় তার পকেটে ভারী পাথর নিয়ে চলতে হয় এবং সে একসময় বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু কিভাবে এত কিছু হয়, কেন তার শরীরে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, তা জানতে হলে সম্পূর্ণ মুভি দেখতে হবে। তো চলুন মুভিতে যাওয়া যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন। মুভির শুরুতে আমরা একজন গর্ভবতী নারীকে দেখি, যার নাম নাতালিয়া। সে প্রেগনেন্ট ছিল এবং তার ডেলিভারির সময় এসে গেছে। সেই সময় নাতালিয়ার মা লিনা তার সাথেই ছিল। নাতালিয়ার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এটা দেখে তার মা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু রাত বেশি হওয়ার কারণে হাসপাতালের তেমন ডাক্তার ছিল না। তবে সেখানে একজন নার্স খুঁজে পায় এবং সে তার ডেলিভারি সম্পূর্ণ করে দেয়। নাতালিয়ার শিশু স্বাভাবিকভাবেই জন্ম নেয়, কিন্তু সবাই সেই শিশুটিকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ শিশুটির কোনো গ্রেভিটি কাজ করছিল না। সে হাওয়াতে ভাসতেছিল এবং তাদের এটা বিশ্বাস হচ্ছে না যে তারা আসলে কি দেখতে পাচ্ছে, কারণ শিশুটি জন্মালে বাতাসে উড়তে শুরু করে। এটা দেখে নাতালিয়া তার মাকে বলে যে আমাদের এখানে একটি দেবদূত শিশুর জন্ম হয়েছে। কিন্তু নাতালিয়ার মা একজন বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ হয়, তিনি বুঝতে পারেন যে শিশুটি স্বাভাবিক, কিন্তু শিশুটি মাধ্যাকর্ষণ ছাড়া জন্ম নিয়েছে, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তার মধ্যে কাজ করে না। সৌরজগতের মতো পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়া শিশুটি। তো যাই হোক, তারা অনেক দরিদ্র মানুষ হয়, তারা সেই হাসপাতাল ছেড়ে চলে যায়। তখন নার্স তাদের খুব বোঝানোর চেষ্টা করে যে এখনো তোমাদের যাওয়ার সময় হয়নি, কিন্তু তারা তার কোনো কথাই মানতে চায় না এবং তাদের বাড়িতে ফিরে আসে। যখন তারা বাড়িতে ফিরে আসে, তখন নাতালিয়ার মা তাকে একটি অদ্ভুত প্রশ্ন করে। সে প্রশ্ন করে যে তুমি কি মনে করে বলতে পারবে যে এই শিশুটির বাবা আসলে কে? আসলে হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি, তা আমরা পরে জানতে পারবো। যাই হোক, নাতালিয়া মনে করতে পারছিল না যে আসলে এই শিশুটির বাবা কে। তারপর তার মা তাকে বলে যে এটি কোনো স্বাভাবিক শিশু নয় এবং এইটা আশেপাশে মানুষ জানতে পারলে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, যে কারণে আমরা অনেক ঝামেলায় পড়ে যাব। তাই এই বিষয়ে আমাদের গোপন রাখতে হবে। তারপর তারা শিশুটির একটি নাম রাখতে চায় এবং তার নাম রাখা হয় অস্কার। অস্কার আসলে স্বাভাবিক শিশু ছিল না, তাই তার খেয়াল রাখা বেশ কঠিন ছিল। যখন তারা তাকে একা ছেড়ে দিত, তখন সে ছাদে উঠে যেত এবং সেখানে আটকে থাকতো। এটি দেখে তার ঠাকুমা তার জন্য একটি বিছানা বানায় যাতে শিশুটি আটকে থাকে, এবং ছাদটিও তারা বেশ হালকা এবং নরম করে বানায় যাতে শিশুটির আঘাত না লাগে, কারণ তাদেরকে এই বিশেষ বই ছিল যে যদি তারা তাকে বাইরে একা ছেড়ে দেয় তাহলে সে হাওয়াতে ভাসতে থাকবে এবং মহাকাশেও চলে যেতে পারে। তারা অস্কার বিষয়ে বেশ সচেতন থাকে এবং তার নানি ও তার মা যথেষ্ট খেয়াল রাখে। তারপর সময়ের সাথে সাথে অস্কার বড় হতে শুরু করে, কিন্তু সে সব সময় বাড়িতেই থাকে কারণ তার নানি তাকে বাইরে যেতে দেয় না। বাড়িতে থেকে সে বেশিরভাগ সময় টিভিতে সুপারম্যান কার্টুন দেখে এবং সে নিজেও কল্পনা করতো যে যদি সে নিজেও একজন সুপারম্যান হিরো হতে পারত। তারপর অস্কার অনেকবার তার মা নাতালিয়াকে জিজ্ঞেস করে যে কেন তারা তাকে বাইরে যেতে দেয় না, কিন্তু তারা তার কোনো কথায় উত্তর দিত না। অস্কার জানালার বাইরে অনেক মানুষকে দেখতে পেত এবং তার মতো শিশুকেও দেখতো যারা স্কুলে যায়। খেলতে থাকা শিশুদের দিকে আকাঙ্ক্ষায় ভরা চাহনি নিয়ে সে বসে থাকতো। সে স্বাধীন জীবনকে খুব মিস করত। সে ভাবতো যে হয়তো চিরকাল এখানে আমার বন্দী হয়ে থাকতে হবে। তারপর একদিন অস্কার বাড়ির এই বন্দি অবস্থায় থেকে বিরক্ত হয়ে জানালার বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার নানি তাকে দেখে ফেলে এবং সে অনেক বকাঝকা করে থাকে। এই ঘটনাটি দেখতে পাওয়ার পর তার নানি সব জানালা বন্ধ করে দেয় এবং অস্কারকে বোঝায় যে সে কখনোই যেন বাইরের বাইরে না যায়। শিশু স্কুলে যায় এবং বাড়ি থেকে পড়ে। এটি ভেবে অস্কারের মাথা অনেক রেগে যায় এবং বলে যে আমি আর কতদিন পর্যন্ত এই কারাগারে থাকবো, একদিন না একদিন আমাকে বাইরে যেতেই হবে। তারপর অস্কারের মা তার জন্য একটি জ্যাকেট নিয়ে আসে, যার পকেটে দুটো পাথর রাখা ছিল যাতে সে জ্যাকেট পরলে উড়ে না যায়, কিন্তু সে তার মায়ের কথা শুনে না। তাকে বোঝায় যে সে সুপারম্যানের মতো তার গোপনীয়তা কারোর সাথে শেয়ার যেন না করে, না হলে সে কখনোই সুপারম্যান হতে পারবে না। তারপর একদিন অস্কার মায়ের সাথে কিছু সামগ্রী কেনার জন্য বাইরে চলে যায় এবং সেখানে এক মেয়ের সাথে তার ধাক্কা লাগে। সেই মেয়েটির নাম ছিল আগাতা। আগাতার সবকিছু তার হাত থেকে মাটিতে পড়ে যায়। সে অস্কারের উপরে অনেক চিৎকার শুরু করে। অস্কারকে দুইটা পানির বোতল দেয় আর বলে যে এখন তোমার শাস্তি হিসেবে তুমি এটাকে আমার সাথে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু অস্কার তার মাকে ছাড়াই সে ওই মেয়েটির সাথে চলে যায়। অস্কারের হাতে দুইটি বড় বোতল এবং তার পকেটে পাথর থাকায় সে বেশ ভারী অনুভব করছিল, তাই সে তার পকেটে থাকা পাথর দুটি ফেলে দেয়। যেতে যেতে আগাতার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর আগাতা নিজের বাড়িতে পৌঁছে সে অস্কারের কাছে পানির বোতল চায়, কিন্তু অস্কার পানির বোতল দিতে অস্বীকার করে, কারণ তার জানা ছিল যে যদি সে এই পানির বোতল দিয়ে দেয় তাহলে সে পাতলা হয়ে যাবে এবং আকাশে উড়ে যাবে। যেহেতু আগাতা তার ব্যাপারে কিছু জানতো না, তাই সে অস্কারের কাছ থেকে জোর করে পানির বোতল নেওয়ার চেষ্টা করে। যখনই সে অস্কারের কাছ থেকে পানির বোতল নিয়ে নেয় তখনই সে আকাশে উঠতে থাকে, কিন্তু জায়গাটি চারপাশ থেকে খুব ঘনীভূত হওয়ায় অস্কার বেশিক্ষণ উড়ে যেতে পারে না। আগাতা এটা দেখে খুব অবাক হয়ে যায় এবং চিৎকার করে তাকে সুপারম্যান বলে ডাকতে শুরু করে। অস্কার তার কাছে সাহায্য চায় এবং অনেক অনুরোধ করার পর আগাতা নিজের রুম থেকে একটি গোলাপ রঙের ব্যাগ নিয়ে আসে যা পাথর ভর্তি ছিল, এবং তার ধারণা ছিল এই পাথরগুলো পকেটে রাখবে এবং যার ফলে সে নিচে চলে আসবে। তারপর অস্কার নিচে নেমে আসে এবং এভাবে আস্তে আস্তে তাদের গভীর বন্ধুত্ব হয়ে যায়। এরপর অস্কার তাকে বলে যে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি এই কথা গোপন রাখবে এবং কাউকে জানাবে না। আগাতাও তাকে কথা দেয়। অন্যদিকে অস্কার নিখোঁজ হওয়ার কারণে তার মা এবং তার নানি বেশ চিন্তিত হয়। তারা তাকে অনেক খুঁজে এবং ভাবতে থাকে সে হয়তো আকাশে উড়ে গেছে।
কারণ যে পাথরগুলো তার মা তার পকেটে রেখেছিল তা তারা মাটিতে পড়ে থাকতে দেখে। পরে অস্কার সেই ব্যাগ নিয়ে যায় যা আগাথা তাকে দিয়েছিল। অস্কার বাড়িতে ফিরে আসে এবং তার মা তাকে অনেক বকাঝকা করে এবং বলে যে তার এই গোপন কথা কাউকে বলেছে কিনা। সে মায়ের কাছে মিথ্যা বলে, সে বলে যে আমি কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলিনি। তারপর অস্কার এবং আগাথা অনেক দিন একে অপরের সাথে দেখা করতে থাকে। তারপরে একদিন অস্কারের মা জানতে পারেন যে অস্কারের একটা বন্ধু আছে যার নাম আগাথা, এবং আগাথা এই গোপন কথাটি জানে। তারপর ওই দিন থেকে তার মা তাকে আগাথার সাথে দেখা করতে দেয় না। এই বিষয়টার কারণে আগাথা তাকে অস্বস্তিকর দৃষ্টিতে দেখা শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে হয়তো অস্কারের মা এবং নানি তার প্রতি খারাপ আচরণ করে, তাকে বাড়ির বাইরে আসতে দেয় না এবং তাকে স্কুলেও যেতে দেয় না। সেই ব্যাপারটি পুলিশের কাছে জানিয়ে দেয় এবং পরের দিন পুলিশ তাদের বাড়িতে এসে তাদেরকে সতর্ক করে যে তারা অস্কারকে কাল থেকে স্কুলে পাঠাবে, এবং বাধ্য হয়ে তাদের অস্কারকে স্কুলে পাঠাতে হয়। তারা বুঝতে পারে অস্কার একটি স্বাভাবিক জীবনে জন্মাতে পারেনি। এরপর তারা অস্কারকে নিয়ে আসেন এবং তাদের চোখ জল ভর্তি হয়ে যায়। তার মা সবকিছু বোঝা যান এবং তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা বাড়ি ছেড়ে অনেক দূরে একটি জায়গায় থাকা শুরু করে। অনেক বছর চলে যায়, দেখতে দেখতে অস্কার অনেক বড় হয়ে গেছে। তার মা অনেক বৃদ্ধ হয়ে যান এবং তার নানি মারা যান, এবং অস্কারের কাছে এখনো সেই ব্যাগ আছে যা আগাথা তাকে দিয়েছিল। সে সেই ব্যাগকে কখনো নিজের কাছ থেকে দূরে রাখেনি, এমনকি ঘুমের সময় সে তার কাছে নিয়ে ঘুমাতো। কিন্তু আজও তার জীবনযাপনের পদ্ধতি একই রয়ে গেছে। বাড়িতে থেকে তিনি জীবন কাটান এবং তার জীবন গোপন রহস্যের উপর চালিত থাকে। অস্কারের মা এবং নানি তার প্রতি খুব যত্নশীল ছিলেন। অস্কার এখন এরকম থাকতে থাকতে তার জীবন নিয়ে খুব হতাশ হয়ে গিয়েছিল, কারণ এই গোপনীয়তা লুকিয়ে রেখে তিনি অনেক চাপের মধ্যে ছিলেন। এরপর একদিন তিনি ভাবেন যে যদি বিশ্ব তার সম্পর্কে জানতে পারে তাহলে খুব কম সময়ের মধ্যে সে সম্পূর্ণ বিশ্বে বিখ্যাত হয়ে যাবে, যেমন তার আদর্শ মানুষ সুপারম্যান, এবং তার উপরও বই লেখা হবে। কিন্তু তার মা এমন কিছু চান না, তাই সে তার মাকে বোঝায় যে কিছু হবে না। কিন্তু তার মা মনে করেন যে যদি বিশ্বে এই গোপনীয়তা জানে তবে তাকে তারা হারাবে। এরপর তিনি তার মায়ের জন্য ধৈর্য ধরে, কিন্তু এরপর তার ধৈর্য শেষ হতে শুরু করে। একদিন তিনি তার মাকে ছাড়াই বাড়ি ছেড়ে চলে যান। আসলে সে একটি ম্যাজিক শোতে যায় যেখানে মানুষের প্রতিভা প্রদর্শন করা হয়, এবং সে প্রথমবার তার প্রতিভা দেখানোর জন্য সেখানে যায়। তারপর সেই রাতেই সে ভাইরাল হয়ে যায় এবং তার মাও সেই শো দেখে। তারপরের দিন সে একজন মানুষের সাথে দেখা করে যার নাম ডেভিড। প্রকৃতপক্ষে এই ব্যক্তি একজন যোগাযোগ এজেন্ট। সে অস্কারকে বলে যে আমি তোমার খ্যাতি বাড়াতে সাহায্য করতে পারি, আমরা খুব বড় বড় শো আয়োজিত করব যাতে তুমি বিখ্যাত হয়ে উঠবে। তারপর সে অস্কারকে একটি বড় বাড়ি দেয় যেখানে সে থাকতে পারে। তারা দুজনেই মিলে খুব বর্ষাতে গিয়ে তাদের পারফরমেন্স দেখায়, এবং রাতের মধ্যে অস্কারও একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়। পরে অস্কারকে নাম দেওয়া হয় দ্য উইদাউট গ্র্যাভিটি। তারা তাদের কাজে অনেক উপভোগ করছে এবং তারা অনেক টাকা উপার্জন করছে। কিন্তু একদিন অস্কার বুঝতে পারে যে তার শৈশবের স্বপ্ন ছিল সে সুপারম্যান হবে, তা হতে পারেনি, বরং সে একটি কাঠের পুতুল হয়ে গেছে। কারণ মানুষ তাকে বিনোদনের জন্য ব্যবহার করে, কখনো মানুষ তাকে ফটোশুটে ডেকে আনে এবং কখনো ম্যাজিক শোতে। তারপর ধীরে ধীরে তার সবকিছু অপছন্দ হতে শুরু করে। যদিও তার উপর অনেক বই লেখা হয় এবং অনেক ম্যাগাজিন প্রকাশিত হয়, কিন্তু এমন কিছু ডকুমেন্টারি লেখা হয় যেখানে তার মা এবং তার নানিকে খুব বাজেভাবে উপস্থাপন করা হয়েছিল, যা অস্কারের খুব খারাপ লাগে। তারপর একটি শো শুরু হয় যেখানে তাকে এঞ্জেলের পোশাক পরানো হয়, যা দেখে তার খুব খারাপ লাগে। সে বলে আমি কোনো এঞ্জেল নই, এবং তার অনেক রাগ উঠে পড়ে। তারপর সে তার মাকে বলে যে সে সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তারপর সে তার এজেন্টকে বলে যে আমার কাছে এখানেই শেষ, আমি এখন বিখ্যাত হতে চাই না। তার এজেন্ট তাকে বলে যে তুমি এটি এমন ভাবে ছেড়ে দিতে পারো না। কিন্তু অস্কার এসব খুব বিরক্ত হয়ে পড়েছে। সে বলে তোমরা গিয়ে বলো ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গেছে বা বাতাসে কোথাও উড়ে গেছে। তারপর সে তার মাকে বিদায় জানায়, কারণ সে একটা আলাদা জীবন কাটাতে চায়। এবং পরের দিন নিউজে এই খবর আসে যে ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গেছে। অস্কারের মা এখন একা থাকতে শুরু করেন, এবং অনেক লোক অস্কারের সম্পর্কে জানতে তার বাড়িতে আসতেন, কিন্তু তিনি তাদের কিছুই বলে না। এবং তারপর অনেক বছর চলে যায়। অস্কারের মায়েরও মৃত্যু হয়, কিন্তু অস্কার এখনো জীবিত ছিলেন। তিনি একটি আলাদা জীবনধারায় জীবন কাটাচ্ছিলেন। তিনি বেশ বড় দাড়ি রাখেন এবং হুইল চেয়ারে থাকতেন, যাতে বিশ্বের কেউই তার গোপনীয়তা সম্পর্কে জানতে না পারে। তিনি তার নামও পরিবর্তন করে ফেলেছিলেন এবং একটি হোটেলের রিসেপশনে চাকরি শুরু করে। সবাই তার সাথে খুব ভালো ব্যবহার করত। একদিন তার শৈশবের বন্ধু আগাথা তার সাথে দেখা করে। তিনি অস্কারকে দেখে সেই গোলাপি ব্যাগের কারণে চিনতে পারে, যা আজও অস্কারের সাথেই ছিল, যা শৈশবে তিনি তাকে দিয়েছিলেন। অস্কার এই ব্যাগের কারণে পৃথিবীতে ছিল এবং সে এখনো বিয়ে করেনি। তারা দুজন একে অপরের সাথে মিশে খুব খুশি হয়, কিন্তু আগাথা তার জীবনে সন্তুষ্ট ছিল না, কারণ আগাথার চরিত্র বেশি একটা ভালো না। তার উদ্দেশ্য শুধুই টাকা কামানো। তিনি অনেকবার একাধিক পুরুষের সাথে একই হোটেলে আসতেন। অস্কার এটা দেখে ফেলে এবং অস্কারের খুব খারাপ লাগে। অস্কার অনেকবার তার হৃদয়ের কথা আগাথার সামনে প্রকাশ করত, কিন্তু সে অনেক বদলে গেছে। এত কিছুর পরে অস্কার এখনো তাকে হৃদয় থেকে বের করেনি। আগাথার পরিবর্তনের কারণ ছিল যে তিনি অনেক দুঃখে জীবন কাটিয়েছিল এবং অস্কারও তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর দেখা যায় সময়ের সাথে সাথে তারা একে অপরকে বুঝতে শুরু করে এবং তারা বিয়ে করে একই বাড়িতে থাকা শুরু করে, যে বাড়িতে তারা শৈশবে থাকত। এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটা এক একজনের কাছে এক এক রকম লাগে। আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে বলে যান। আর ছোট ভাই মনে করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।